Hello student, welcome to Edu Target SSC. Good afternoon to all. অন্যান্য দিনের মতনই সাবজেক্ট ইকোনমিক্সের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করব। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সো আমরা শুরু করব, তার আগে যে বিষয়গুলো একটুখানি তোমাদের রিক্যাপ করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু আপকামিং এক্সামের টেন্টেটিভ এক্সামের একটা ক্যালেন্ডার ওরা রিলিজ করেছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের ক্ষেত্রে। তো সেখানে ফার্স্ট যে এক্সামটা তোমরা দেখছো সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 13 2025, যেটা মোড অফ এক্সামের কন্ডাক্টের মোডটা হবে সিবিই, দ্যাট ইজ কম্পিউটার বেসড এক্সামিনেশন, এবং সেটা ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2/6/2025, ক্লোজিং ডেট 23/6/2025, এবং ডেটের প্রবাবল এক্সাম হওয়ার ডেটটা হচ্ছে 24শে জুলাই থেকে 4th আগস্ট 2025-এর মধ্যে। একই রকমভাবে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2025, একই মোড অফ এক্সামিনেশন 5/6/2025-এ এটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ক্লোজিং ডেট হচ্ছে 26/6/2025, আর এক্সামের ডেটে টেন্টেটিভ ডেট হচ্ছে 6th আগস্ট থেকে 11th আগস্ট 2025। নেক্সট হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটা আমাদের খুব একটা হাই অ্যাসপিরেশনসের এক্সাম আমরা সবাই বলে থাকি, এবং সেটার জন্য আমরা প্রচুর পড়াশোনা করি থ্রু আউট দ্য ইয়ার। তো সেই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল 2025-এ টায়ার 1 এক্সামটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ছিল 9/6/2025, ক্লোজিং ডেট 4/7/2025, এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 13th আগস্ট টু 30th আগস্ট। নেক্সট হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা সিএইচএসএল, সেটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 23/6/2025, ক্লোজিং ডেট 18/7/2025, এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 8 সেপ্টেম্বর টু 18 সেপ্টেম্বর 2025। লাস্ট বাট নট দ্য লিস্ট এমটিএস, সেটার ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 26/6/2025, ক্লোজিং ডেট 24/7/2025, এবং টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর। তো এই ধরনের এক্সামগুলোর জন্য আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি আশা করি। তো আর একটু মন দিয়ে সবাই পড়াশোনা করো, এবং এই প্ল্যাটফর্মগুলো তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে যদি মন দিয়ে প্ল্যাটফর্মে ক্লাসগুলো করো, এবং সেখানে সমস্ত সাবজেক্টের স্পেশালাইজড টিচাররা এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন কোয়েশ্চেন আনসার্স নিয়ে তোমাদের সাথে আলাপ আলোচনা করে, এবং সেই বিষয়ে যদি তোমরা একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করো তো একটা বাই ডিফল্ট আমাদের প্রিপারেশন হয়েই যায়, রাইট? তো সেইটার জন্য অবভিয়াসলি রাইস স্মার্ট চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং রাইস এডু টার্গেট এসএসসিটাও অবশ্যই তোমরা নিজেদেরকে এনরোল করো। আচ্ছা, নেক্সট দেখো আমরা শুরু করি তাহলে বেসিক পড়াশোনাটা। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল, ফার্স্ট যে কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অর স্টেটমেন্টস ইজ অর আর ট্রু অ্যাবাউট ট্যাক্স? ট্যাক্স সম্পর্কে তোমার কোন তথ্যটা মনে হয় সঠিক? কী আছে দেখো, ট্যাক্স ইজ আ কম্পালসারি পেমেন্ট, it is a transfer payment, it helps to run the machinery of the government। আচ্ছা, কোনটা তোমার মনে হয় ট্যাক্স সম্পর্কে সঠিক তথ্য? আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কী হবে? এই কোয়েশ্চেনটার আনসার কী হবে বলো? এটা কিন্তু আমাদের প্রচণ্ড জানা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন কিন্তু আমরা বহুবার বিভিন্নভাবে পড়েছি। তো দেখো, তো ডেফিনেটলি ট্যাক্স তো একটা কম্পালসারি পেমেন্ট তো বটেই, নো ওয়ান ক্যান রিফিউজ টু পে ইট। তার মানে তোমার ওপর ট্যাক্সের বার্ডেন এসে যদি পড়ে তো সেটা পে করতেই হবে। সেটা যদি ডিরেক্ট ট্যাক্স হয় তো তাই তুমি ডাইরেক্টলি পে করবে, আর যদি ইনডাইরেক্ট ট্যাক্স হয় তাহলে যার উপর ইম্পোজ করা হয় সে ট্যাক্সটা পে করে না, ট্যাক্সের বার্ডেনটা অন্য কারোর ওপর শিফট করিয়ে দেওয়া যায়। কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই পার্সন কিন্তু ট্যাক্সটা পে করে দিয়ে ডেফিনেটলি তার দায়ভারটা মুক্ত হচ্ছে। তার মানে ইনডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যার উপর ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে সে ডাইরেক্টলি পে না করলেও অন্যের ওপরে শিফট করিয়ে দেয় বার্ডেনটা, এবং সেখান থেকে ট্যাক্স কালেক্ট করে নিয়ে গভর্নমেন্টের কাছে সে পে আউট করে। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ কম্পালসারি পেমেন্ট, রাইট? ইট ইজ আ ট্রান্সফার পেমেন্ট। ডেফিনেটলি ট্যাক্স পে করার জন্য আমরা হ্যান্ড অন হ্যান্ড কোনো বেনিফিট পাবো এমন কোথাও বলা হচ্ছে না। তো ইট ইজ ডেফিনেটলি ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার পেমেন্ট। তো এটা তো অবশ্যই হবে, এবং এটা ডেফিনেটলি গভর্নমেন্টকে হেল্প করে টু রান দ্য মেশিনারি। মেশিনারি মানে এখানে যন্ত্রপাতি নয়,
মেশিনারি মানে এখানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ধরনের বিষয়, মানে প্রশাসনের সমস্ত যে খরচ সেগুলোকে রান করানোর জন্য এবং গভর্নমেন্টের ভেরিয়াস প্রজেক্ট সেইটার ব্যয়ভার নির্বাহন করার জন্য ডেফিনেটলি আমাদের ট্যাক্সের সুযোগ সুবিধা তো নিতেই হবে। তো এই সব কটা পয়েন্টই রাইট, সুতরাং আনসার হবে ডি, অল 1 2 3। তাহলে ডেফিনেটলি এই কোয়েশ্চেনটার আনসারটা কিন্তু ডি হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেক্সট বলেছে দেখো অল ট্যাক্সেস কাম আন্ডার, মানে সমস্ত ট্যাক্স ইন্ডিয়াতে কিসের মধ্যে পড়ে, মানে সমস্ত ট্যাক্স কোন রিসিপ্টসের আন্ডারে পড়ে। কী কী আছে দেখো, রেভিনিউ রিসিপ্টস, ক্যাপিটাল রিসিপ্টস, পাবলিক ডেট, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা এই কোয়েশ্চেনটা আনসার কী হবে বলো, সমস্ত ট্যাক্স কি রিসিপ্টসের আন্ডারে পড়ে। তো সমস্ত ট্যাক্স কিন্তু বাই ডিফল্ট কিন্তু সেটা রেভিনিউ রিসিপ্টসের পার্ট, মানে গভর্নমেন্টের যে রেভিনিউ রিসিপ্টস হয়, কারণ গভর্নমেন্ট রিসিপ্টসও রেভিনিউ রিসিপ্টসও হতে পারে, ক্যাপিটাল রিসিপ্টসও হতে পারে। সমস্ত ট্যাক্স নন ট্যাক্স মূলত যে রিসিপ্টসের আন্ডারে পড়ে সেটাকে আমরা রেভিনিউ রিসিপ্টস বলি। আর লোনস, অ্যাডভান্স এগুলো মূলত কিন্তু ক্যাপিটাল রিসিপ্টসের পার্ট। তো রেভিনিউ রিসিপ্টসের মধ্যে কিন্তু আমাদের সমস্ত ট্যাক্সের বিষয়টা আসবে, তাহলে রেভিনিউ রিসিপ্টসের মধ্যে কিন্তু আনসারটা হবে। এটা কখনোই ক্যাপিটাল রিসিপ্ট আর পাবলিক ডেট তো নয়, পাবলিক ডেট মানে সরকারি ঋণ, তাহলে সরকারি ঋণের তো এখানে কোনো গল্পই হচ্ছে না। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার পেমেন্ট, যেটা আমার তোমার মতো লোকজন গভর্নমেন্টকে দিচ্ছি, যার এগেনস্টে কোনো হ্যান্ড অন হ্যান্ড বেনিফিট কিন্তু গভর্নমেন্ট আমাদের প্রোভাইড করে না। এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে এটা কখনোই কিন্তু পাবলিক ডেট বা সরকারি ঋণের মধ্যে তো আসেই না। সুতরাং সেই জায়গা থেকে ট্যাক্স নন ট্যাক্স সবসময় চলে আসবে রেভিনিউ রিসিপ্টস। আর ক্যাপিটাল রিসিপ্টসের মধ্যে লোনস, অ্যাডভান্সেস, রিকভারিজ অফ লোন, ঠিক আছে, আদার রিসিপ্টস, এগুলো মূলত ক্যাপিটাল রিসিপ্টসের আন্ডারে পড়ে। তো সেটা কখনোই কিন্তু ট্যাক্স নন ট্যাক্সকে কম্প্রাইজ করে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ক্যাননস অফ আ গুড ট্যাক্স সিস্টেম প্রোপাউন্ডেড বাই অ্যাডাম স্মিথ। তাহলে অ্যাডাম স্মিথকে আমরা ক্যানন অফ ট্যাক্সেশনের জনক বলে থাকি। তো তিনি কি কি ক্যানন দিয়েছিলেন সে সম্পর্কে নিয়েই প্রশ্ন। তো ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ সার্টেনিটি, ক্যানন অফ কনভিনিয়েন্স, ক্যানন অফ ইকোনমি। আচ্ছা এই কোয়েশ্চেনটার আনসার কী হবে, মানে কোনটা উনার প্রোপাউন্ডেড করার ক্যাননের মধ্যে পড়বে, উনার প্রোপাউন্ড করা ক্যাননের মধ্যে কোনটা পড়বে সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে উনার প্রোপাউন্ড করা ক্যাননের মধ্যে কোন ক্যাননটা পড়বে। আচ্ছা এই কোয়েশ্চেনটা আনসার্স কী হবে বলো। আচ্ছা দেখো, ক্যানন অফ ইকুয়ালিটি, ক্যানন অফ ইকুয়ালিটি কথাটার মানে হচ্ছে ক্যানন অফ ইকুয়ালিটি অর ক্যানন অফ ইকুইটি অর ক্যানন অফ জাস্টিস। এটাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্সেস অফ ক্যানন, যেখানে বিষয়টা এটাই বোঝায় যে এবিলিটি টু পে এর উপরে ভিত্তি করে কর ব্যবস্থাটা হবে। তার মানে যার পে করার ক্ষমতা বেশি সে বেশি ট্যাক্স দেবে, এবং যার পে করার ক্ষমতা কম বা নেই সে ট্যাক্স দেবে না বা কম দেবে। তো এই যে ক্যানন অফ ইকুইটি অর ইকুয়ালিটি অর জাস্টিস, এটা মূলত এবিলিটি টু পে প্রিন্সিপালের উপর ভিত্তি করে হওয়ার জন্য এটা অনেক বেশি একটা এফিশিয়েন্ট প্রিন্সিপাল বোঝায়, যেটার মধ্যে কোথাও একটা জাস্টিস বা ন্যায় বিচার আমরা দেখছি। ক্যানন অফ সার্টেনিটি বলতে বোঝায় যে ট্যাক্স কালেকশন শুড বি সার্টেন, কারণ যদি আনসার্টেনিটি থাকে তাহলে সেটা করাপশানকে স্টিমুলেট করবে এবং গভর্নমেন্টকে একটা অনেক বৃহত্তর সংসার চালাতে হয়। তো সেই ব্যাপারে যদি আর্নিংয়ের শিওরিটি না থাকে, আনসার্টেনিটি যদি থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি আর্নিংটা পাওয়া যাবে না এবং তার ফলে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের পে আউট করাতে অসুবিধা হবে। তো দেয়ার শুড বি সার্টেনিটি ইন ট্যাক্সেশন, ট্যাক্স কালেকশন। আর কি আছে দেখো, ক্যানন অফ কনভিনিয়েন্স। ক্যানন অফ কনভিনিয়েন্স মানে যার উপর ট্যাক্সটা ইম্পোজ করলাম
যখন সে মোস্ট কনভিনিয়েন্ট টু পে দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স, মানে আমি একটি ব্যক্তির ওপর ট্যাক্স ইম্পোজ করলাম এবং তার যদি সেই মুহূর্তে ট্যাক্সটা পে করার পজিশন না থাকে, তার মানে মনে করো একজন ব্যক্তি একটা হাই প্রোফাইল জব করতেন, তিনি ইনকাম ট্যাক্সের একটা হায়ার স্ল্যাবে বিলং করেন এবং কোনো কারণে কোভিডের সময় তার জব চলে যায় এবং বেশ কিছু মাস তিনি আনএমপ্লয়েড, তো তখন তিনি ডেফিনেটলি ট্যাক্স পে করার জন্য সেই জায়গাটাতে নেই। তাহলে সেই কনসিডারেশনটা মাথায় রেখেই কিন্তু ট্যাক্সের বিষয়টাকে ডিজাইন করা হবে, এমনটা নয় তাকে পুরনো স্ল্যাবেই ট্যাক্সাইজ করা হবে। তার মানে মোস্ট কনভিনিয়েন্ট ওয়েতে তিনি কখন সেই কনভিনিয়েন্সটা পাচ্ছেন যাতে তিনি ট্যাক্সটা পে আউট করতে পারেন, সেই বিষয়টাও কিন্তু ট্যাক্সের স্ট্রাকচার ফ্রেমিং করার সময় কনসিডারেশনে রাখা উচিত। আর কি আছে দেখো, ক্যানন অফ ইকোনমি। ক্যানন অফ ইকোনমি মানে ট্যাক্স ব্যবস্থা অর্থনীতির দিক থেকেও যুক্তিগ্রাহ্য হতে হবে, মানে যখন ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে তার মানে যে ইম্পোজিং অথরিটি মানে গভর্নমেন্টের পার্সপেক্টিভেও এটা ইকোনমিক্যাল হতে হবে। তার মানে ট্যাক্স কালেকশনের খরচ কখনোই এত বেশি হবে না যেটা ট্যাক্স থেকে আমি যা রেভিনিউ আর্ন করি সেটা এক্সিড করে যাচ্ছে, রাইট? মানে রেভিনিউ কম আর্ন করছি, এক্সপেন্ডিচার বেশি, এটা হলে তো সেই সিস্টেমের কোনো মানেই নেই। আর যদি এটা আমি বলি যিনি কিনা ট্যাক্স পে করছেন তার দিক থেকে, তাহলেও তার যেন ট্যাক্স পে করার পরে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তার কাছে থাকে যেটা দিয়ে তিনি তার লাইভলিহুডটাকে চালাতে পারেন। তার মানে এটা ইকোনমিক্যাল দুদিক দিয়ে হতে হবে, ট্যাক্স ইম্পোজিং অথরিটির দিক থেকে হতে হবে এবং যিনি ট্যাক্সটা পে করছেন তার দিক থেকে হতে হবে, রাইট? সুতরাং এটা দুদিক থেকেই কিন্তু ইকোনমিক্যাল হতে হবে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডেফিনেটলি আনসারটা হবে ডি। তার মানে এই চারটেই ছিল কিন্তু ইম্পর্টেন্ট ক্যানন অফ ট্যাক্সেশন। রাদার কোয়েশ্চেনটা ডিজাইন এই কারণেই করা হয়েছে যাতে এগুলো সম্পর্কে একটা ধারণা তোমাদের কিন্তু হয়, রাইট? তো সোহম একদম ঠিক আনসার দিয়েছো, ডি হবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে? আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা দেখব সেই কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল, আশা করি তোমাদের কাছে স্ক্রিনে কোয়েশ্চেনটা ভিজিবল। এক সেকেন্ড একটু ওয়েট করো তো। অনেকগুলো ছিল, তো অফ করে দেবে নাকি? ফুল স্ক্রিন। আচ্ছা আশা করি নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, হুইচ অফ দ্য following is not an instrument of fiscal policy? কোনটা ফিসকাল পলিসির ইনস্ট্রুমেন্ট নয়? ঠিক আছে, আচ্ছা বলো এই কোয়েশ্চেনটা আনসার কী হবে? ট্যাক্সেশন, ডেফিসিট ফাইন্যান্সিং, ইস্যুইং কারেন্সি, পাবলিক ডেট। কোনটা ফিসকাল পলিসির ইনস্ট্রুমেন্ট নয়? ট্যাক্সেশন, ডেফিসিট ফাইন্যান্সিং, ইস্যুইং কারেন্সি, পাবলিক ডেট। তো ডেফিনেটলি আনসারটা কিন্তু হবে ইস্যুইং কারেন্সি। তো প্রশ্ন উঠতেই পারে যে কেন আপনি ইস্যুইং কারেন্সি বলছেন? তার কারণ ইস্যুইং কারেন্সি বেসিকলি এটা কিন্তু কোনো ফিসকাল পলিসি টুল নয়। ইস্যুইং কারেন্সি যদি বলো তাহলে সেটা এক্সক্লুসিভলি মনিটারি পলিসির একটা পার্ট। তো
তো যার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফিসকাল পলিসি। ফিসকাল পলিসির বাংলা কি? রাজস্ব সংক্রান্ত পলিসি। তার মানে ডেফিনেটলি যখন আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভেরিয়াস পলিসি টুলস দিয়ে আমাদের ইকোনমিটাকে মনিটর করার চেষ্টা করেন, সেটা ইকোনমি ইনফ্লেশনে থাকতে পারে, ইকোনমি ডিফ্লেশনে থাকতে পারে, সেই যাবতীয় বিষয়টাকে মনিটর করার জন্য যখন বিষয়টা তিনি দেখে থাকেন, এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি ইকোনমিতে হিউজ ইনফ্লেশন আছে, তাহলে ডেফিনেটলি সেখানে ট্যাক্স রেটটাকে বাড়ানো হতে পারে। সাবসিডি যেটা তুমি বলো, সেই সাবসিডিটা ডেফিনেটলি কমিয়ে দেওয়া হতে পারে। আননেসেসারি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেগুলোকে স্টপ ডাউন করানো হতে পারে। তাহলে এগুলো দিয়ে কিন্তু ডেফিনেটলি ইকোনমিতে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যেতে পারে। আবার যদি আমি মনে করি যে ইকোনমিতে আমি ডেফিনেটলি মানি ইনজেক্ট করবো, তাহলে উল্টো ঘটনাগুলো করবো। তার মানে ট্যাক্স রেটটাকে কমিয়ে দেবো, সাবসিডিটাকে ডেফিনেটলি অনেক বেশি বাড়াবো, অনেক বেশি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নিয়ে আসবো, তাহলে এগুলো ডেফিনেটলি মানে কি বলবো, এক্সপ্যানশনারি ফিসকাল পলিসির পার্টের মধ্যে পড়বে। তো ট্যাক্সেশন, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স, এগুলো কিন্তু ডেফিনেটলি ফিসকাল পলিসি টুল। তাহলে সেক্ষেত্রে ট্যাক্সেশন, ডেফিসিট ফাইন্যান্সিং, পাবলিক ডেট মানে সরকারের ঋণ, অবভিয়াসলি সরকার যখন ঋণ নিয়ে ভেরিয়াস স্কিমস আমাদের জন্য নিয়ে আসছে, তো ইকোনমিতে মানি ইনজেক্ট অবশ্যই হচ্ছে। এটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার্সের একটা অন্যতম পার্ট তুমি বলতে পারো, যে এক্সপেন্ডিচারটা করছে গভর্নমেন্ট থ্রু ডেট, রাইট? তো সেই বিষয়গুলো সবই কিন্তু ফিসকাল পলিসি স্টান্স, কোনোটাই মনিটারি পলিসি নয়। তাহলে ডেফিনেটলি ইস্যুইং কারেন্সি ইজ এক্সক্লুসিভলি মনিটারি পলিসির মধ্যে পড়বে, এটা কিন্তু কখনোই ফিসকাল পলিসির পার্টের মধ্যে নয়। নেক্সট কি আছে দেখো, উইচ সোর্স অফ পাবলিক, দ্য সোর্স অফ পাবলিক রেভিনিউ, মানে পাবলিক রেভিনিউ মানে সরকারি আয়ের কী কী সোর্স তোমার মনে হয় ইম্পর্টেন্ট? ট্যাক্স, ফিজ, ফাইন, এটসেট, অল অফ দিস। বলো এই কোয়েশ্চেনটার আনসার কী হবে? 5D একদমই। তো ফিজ, ফাইন, ট্যাক্স এগুলো সবই কিন্তু ডেফিনেটলি পাবলিক রেভিনিউয়ের একটি পার্ট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স অ্যান্ড দিস ফিজ, ফাইন্স? মানে এগুলো তো সব নন ট্যাক্স। ফিজ, ফাইন এগুলো কিসের মধ্যে পড়ে? নন ট্যাক্স। বলো তো দেখি, ট্যাক্স এবং নন ট্যাক্সের মধ্যে ডিফারেন্স কি বলবো? কি ডিফারেন্স হওয়া উচিত? দুটো কি সেম? ট্যাক্স, নন ট্যাক্স দুটো কি সেম? হ্যাঁ, ট্যাক্স তো কম্পালসারি, ট্যাক্স নো ওয়ান ক্যান রিফিউজ টু পে ইট, তো ট্যাক্স ইজ এ কম্পালসারি। কিন্তু ফিজ, ফাইন, পেনাল্টি এগুলো সবই নন ট্যাক্স, এখান থেকেও সরকারের আয় হয়। কিন্তু যদি আমি এই জিনিসগুলো করি তাহলে সেই অনুযায়ী বিষয়টা, মানে আমি আমার বাড়ি রেজিস্ট্রেশন করাচ্ছি, রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে, তাহলে আমি যদি না করাতাম তাহলে দিতে হতো না। বা আমি পলিউশনটা ফেল করেছি বলে আমাকে ফাইন দিতে হচ্ছে, তো যদি আমি জিনিসটা না করতাম তাহলে আমাকে দিতে হতো না। তার মানে কোনো কিছুর এগেনস্টে বিষয়টা করার বিষয়, তাই না? মানে আমি কোনো একটা সার্ভিস নিচ্ছি বা আমারই কোনো মানে ভুল পদক্ষেপের জন্য আমাকে পেনাল্টি দিতে হচ্ছে, তার মানে এগুলোর সঙ্গে একটা অ্যাকশন জড়িত আছে, রাইট? তো সেই বিষয়টা কিন্তু আমরা অবভিয়াসলি নন ট্যাক্সের ক্ষেত্রে দেখি। তো এটা কখনোই কম্পালসারি মোড অফ পেমেন্টের বিষয়ের মধ্যে পড়বে না, যেটা ট্যাক্সটা পড়ে। এবং ট্যাক্স আরও বলেছি আমরা যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার পেমেন্ট, অ্যান্ড এটার এগেনস্টে কোনো হ্যান্ড অন হ্যান্ড বেনিফিটের গল্প নেই। কিন্তু যখন আমরা ফিজ, ফাইনের কথা বলি, এটার কিন্তু ডেফিনেটলি আমি একটা পরিষেবা নিচ্ছি, তার এগেনস্টে পে করার গল্প আছে, তাহলে এটা কিন্তু ডেফিনেটলি ট্রান্সফার পেমেন্ট নয়। তো এটাই বেসিক ডিফারেন্স। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যে ফিজ, ফাইন এই বিষয়গুলোর সঙ্গে একটা কোথাও গিয়ে একটা হ্যান্ড অন হ্যান্ড ট্রানজাকশনসের গল্প রয়েছে, যেটা কিন্তু ডেফিনেটলি ট্যাক্সের ক্ষেত্রে হয় না। এরপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ দ্য রেভিনিউ এক্সপেন্ডিচার? কোনটা তোমার মনে হয় রেভিনিউ এক্সপেন্ডিচারের পার্ট নয়? স্যালারি, পেনশন, সাবসিডিজ, রিপেমেন্ট অফ লোন, গ্রান্ট। রেভিনিউ এক্সপেন্ডিচারের কোনটা পার্ট নয়? না, অবভিয়াসলি এটা গভর্নমেন্টের পার্সপেক্টিভে রেভিনিউ এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে,
তাহলে সেটার মধ্যে কোন জিনিসটা তোমার মনে হয় যে হবে না? 6C বলেছো, ভেরি গুড। কারণ স্যালারি, পেনশন, সাবসিডিজ, গ্রান্ট এগুলো গভর্নমেন্টের সবই রেভিনিউ এক্সপেন্ডিচারের পার্ট। রেভিনিউ এক্সপেন্ডিচার সেই জিনিসটাকে বোঝানো হয় যেটার মাধ্যমে কোনো অ্যাসেট ক্রিয়েশন হয় না। তার মানে এই যে স্যালারি, পেনশন, সাবসিডিজ, গ্রান্ট, নো অ্যাসেট ক্রিয়েশন, নো অ্যাসেট ক্রিয়েশন, এটার মাধ্যমে কোনো অ্যাসেট ক্রিয়েশন হয় না। কিন্তু আমরা যদি বলি এই ধরনের এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারের মাধ্যমে ইকোনমিতে অ্যাসেট ক্রিয়েশন হয়, তার মানে মনে করো সরকার রাস্তা, পথ, ঘাট, হসপিটাল, নার্সিংহোম এগুলো তৈরি করছে, তো এগুলোর জন্য তো গভর্নমেন্টের যথেষ্ট পরিমাণে এক্সপেন্ডিচার হয়, এগুলো কিন্তু ক্যাপেক্স বলা হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটার মাধ্যমে ইকোনমিতে অ্যাসেট তৈরি করার কিন্তু গল্প থাকবে, রাইট? তার মানে ডেফিনেটলি রেভিনিউ এক্সপেন্ডিচার যখনই আমরা বলবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই এই রিপেমেন্ট অফ লোন এই বিষয়টা কখনোই পড়বে না। কারণ লোন বিষয়টা যখনই না, সেটার সঙ্গে কোথাও না কোথাও একটা দায়ভার, অ্যাসেটস লায়াবিলিটির গল্প থাকে। কিন্তু আমরা যখন রেভিনিউ অ্যাকাউন্ট নিয়ে কোনো কথা বলি, তাহলে সেখানে কিন্তু কোনো অ্যাসেট লায়াবিলিটির কোনো বিষয় থাকে না, রাইট? এবং সেই জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে অবভিয়াসলি স্যালারি, পেনশন, সাবসিডিজ, গ্রান্ট এগুলোর সঙ্গে কোনো অ্যাসেট লায়াবিলিটি ক্রিয়েশনসের কোনো বিষয় নেই, এবং এগুলোর পুরো লায়াবিলিটিটাই একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আবদ্ধ। কিন্তু আমরা যখনই বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা কিন্তু অনেকটা লঙ্গার টার্ম, মানে সেটার এফেক্ট, ইমপ্লিকেশনসটা ইকোনমিতে মোর দ্যান 1 ইয়ারের জন্য হয়, এবং তার সঙ্গে একটা অ্যাসেট লায়াবিলিটির সম্পর্ক রয়েছে। নেক্সট কি আছে দেখো, দ্য ক্যাপিটাল রিসিপ্টস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইনক্লুড, ইউনিয়ন গভর্নমেন্টের ক্যাপিটাল রিসিপ্টসের মধ্যে কী কী পড়বে? বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, রিকভারিজ অফ লোন, গ্রান্ট, বোথ এ অ্যান্ড বি। 7D বলছো, বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, তো অবভিয়াসলি আমরা যখন ক্যাপিটাল রিসিপ্টস বলি, ক্যাপিটাল রিসিপ্টসে 3টে পার্ট রয়েছে। একটা হচ্ছে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, নেক্সট হচ্ছে রিকভারিজ আর লোন, এবং আরেকটা হচ্ছে আদার রিসিপ্টস, রাইট? আর একটা কী পড়ি আমরা? আদার রিসিপ্টস। আদার রিসিপ্টসের মধ্যে পড়ে, যার মধ্যে আমরা ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নীকরণটাকেও ধরে থাকি, রাইট? তাহলে 3টে পার্ট মূলত আমাদের ক্যাপিটাল রিসিপ্টসের পার্টের মধ্যে পড়ে। কিন্তু গ্রান্ট কখনোই ক্যাপিটাল রিসিপ্টসের পার্টের মধ্যে নয়, কারণ এই গ্রান্ট বিষয়টা যখনই আসবে তখন সেটা রেভিনিউ অ্যাকাউন্টের পার্ট। গ্রান্ট যদি আমি অ্যাব্রড থেকে পাই, মানে মনে করো ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF-এর কাছ থেকে ইন্ডিয়া গ্রান্ট পাচ্ছে, তাহলে ডেফিনেটলি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিসিপ্টস। তো কী রিসিপ্টস? রেভিনিউ রিসিপ্টস, কারণ এখানে কোনো রিপেমেন্ট করার গল্প নেই, তাহলে এর মধ্যে কোনো অ্যাসেট লায়াবিলিটির কোনো রিলেশনশিপ নেই। আবার একই রকমভাবে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে গ্রান্ট দিচ্ছে, তখনও সেটা গ্রান্টেরই বিষয়, এবং সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রেসপেক্টে এক্সপেন্ডিচার, তো এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলা হয়ে থাকে। এবং এটার ক্ষেত্রেও কিন্তু অ্যাসেট লায়াবিলিটি আলাদা করে কিন্তু কোনো বিষয়টা ধরা হয় না। সেই জন্য গ্রান্ট যখনই আমরা বলছি অ্যাজ এ হোল, তখন ব্রডার ওয়েতে আমরা বলবো গ্রান্টটা কিন্তু রেভিনিউ অ্যাকাউন্টেরই পার্ট, এর সঙ্গে কিন্তু কোনোভাবেই ক্যাপিটাল অ্যাকাউন্টের কোনো বিষয় আসবে না। তাহলে এটা ক্যাপিটাল রিসিপ্টসের পার্ট নয়, এটা রেভিনিউ রিসিপ্টসের পার্ট। তার মানে সেই জায়গাতে দাঁড়িয়ে বোথ এ অ্যান্ড বি হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ডেফিসিট ফাইন্যান্সিং লিডস টু ইনফ্লেশন ইন জেনারেল বাট ইট ক্যান বি চেকড। ডেফিসিট ফাইন্যান্সিং মানে হচ্ছে সরকারের আয় কম, ব্যয় বেশি, সরকারের বাজেটের ডেফিসিট আছে, এবং যে ভেরিয়াস ওয়েজ থ্রু দিয়ে গভর্নমেন্ট তার ডেফিসিটকে ফাইন্যান্স করে, সেটাকে এক কথায় বলা হয় ডেফিসিট ফাইন্যান্সিং। এবং সেটা হতে পারে যে আমি বাইরে থেকে মানি বড় করলাম, বা ইন্টারনালি মানি বড় করলাম, নিউ মানি প্রিন্ট করলাম, RBIর কাছ থেকে মানি বড় করলাম, যে কোনো উপায়ে আমি যদি মানিটা ইকোনমিতে ইনফিউজ করি কম্পেয়ার টু মাই আর্নিং, মানে আমার আর্নিং কম কিন্তু এক্সপেন্ডিচারটা বেশি হচ্ছে, এবং সেই জন্য যাবতীয় যা কিছু আমি ওয়েজের থ্রু দিয়ে সেই এক্সপেন্ডিচারটাকে ফাইন্যান্স করছি, তো দ্যাট ইজ পপুলারলি নোন অ্যাজ আ ডেফিসিট ফাইন্যান্সিং। এবার এটা হলে ইকোনমিতে মানি সাপ্লাই ডেফিনেটলি বাড়ে, মানে আমার তোমার হাতে স্পেন্ডেবল অ্যামাউন্ট অফ মানি বাড়ে, তার ফলে আমার তোমার একটা জেনারেল প্রবণতাই হয় জিনিস মানে বেশি দাম দিয়ে কেনার। তো একটা জেনারেল ট্রেন্ড হয় ইনফ্লেশনে। তো সেই ইনফ্লেশনটা হওয়াটা মানে কোয়াইট অবভিয়াস, মানে এটা ইটস আ জেনারেল নর্ম। কিন্তু এখানে বলছে যদি সেই ইনফ্লেশন হয়, সেটাকে আমরা কীভাবে চেক করতে পারি। আচ্ছা, তোমরা আনসার দিয়েছো 8D, অল দ্য এক্সপেন্ডিচার্স আর ডিনোটেড ন্যাশনাল ডেট পেমেন্ট অনলি,
only aggregate demand is increased. Government expenditure leads to increase in aggregate supply in ratio of aggregate demand. আচ্ছা, কি তোমার কি মনে হতে পারে যে কি উপায়ে এটা চেক করা যেতে পারে? আর তোমরা আনসার দিচ্ছ অল অফ দিস। আচ্ছা, অল অফ দিস কেন মনে হলো? বলছে যে ইকোনমিতে ডেফিসিট ফাইন্যান্সিং হলে পরে ইনফ্লেশন হওয়ার একটা চান্স থাকবে। এবার এটা কিভাবে আটকাতে পারি? যদি এগ্রিগেট ডিমান্ডটা বাড়িয়ে দিই তাহলে কি এটাকে আটকানো যাবে? এটা তো আরও বাড়বে ইনফ্লেশন। এটা তখনই হতে পারে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের ফলে সাপ্লাইটাকে ইকোনমিতে বাড়াতে পারবো ইন প্রপোর্শন টু ডিমান্ড। মানি সাপ্লাইটা কমাতে হবে মার্কেটে, তবে তো চেক করবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড ইজ ইনক্রিজড হলে সেটা কি করে মনে হয় যে ইনফ্লেশন থেকে চেক করবে? এগ্রিগেট ডিমান্ডটা তো থাকবে। আমার কথা হচ্ছে এটা ডেফিসিট ফাইন্যান্সিং হয়ে গেছে, ইকোনমিতে এক্সেস মানি ইনফিউজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তুমি কি ডিমান্ডটাকে আরও বেশি স্টিমুলেট করার চেষ্টা করবে? ডেফিনেটলি না। তোমাকে বলা হয়েছে কী করে তুমি সেটাকে একটুখানি কমাবার জায়গাতে আনবে। তার ডেফিনেটলি আমরা সাপ্লাইটাকে যদি ইন প্রপোর্শন মানে এমনভাবে খরচটা করব যাতে ইকোনমিতে গুডসের সাপ্লাইটা বাড়ে। যদি সাপ্লাই বাড়ে তো আমরা কি জানি, ইফ সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিমান্ড তাহলে প্রাইস কি হয়, ফল করে। তো তাহলে ডেফিনেটলি প্রাইসটা কমাবার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? তাহলে সেক্ষেত্রে কখনো ডিমান্ডকে স্টিমুলেট করে দিয়ে হবে না, রাইট? তার মানে এই জায়গাটা একটুখানি দেখে রাখবে যে কিভাবে আনসারসটাকে আমরা ডিজাইন করব, রাইট? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন মাস্ট বি। ফাইন্যান্স কমিশনের যিনি চেয়ারম্যান হবেন তাকে কি ডেজিগনেশনস তার থাকা উচিত? কোয়ালিফাইড to be a high court judge, a person having special knowledge of economics, a person having experience in public affairs, all of this. কি মনে হচ্ছে all of this? না, এ পারসন হ্যাভিং ওয়াইড এক্সপিরিয়েন্স অফ পাবলিক অ্যাফেয়ার্স, মানে একজন ব্যক্তি যার পাবলিক অ্যাফেয়ার্স সম্পর্কে ওয়াইড এক্সপিরিয়েন্স, মূলত আইএস আইপিএস অফিসার, তারাই কিন্তু ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে হয়ে থাকেন, অন্য কোনো স্ট্রিমের সাধারণত নয়। তার মানে তোমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজটা হায়ার এক্সটেন্ডে থাকতে হবে। অ্যাকচুয়ালি ফাইন্যান্স কমিশন 5 জন মেম্বারকে নিয়ে তৈরি হয়, ইনক্লুডিং দ্য চেয়ারম্যান, এবং চেয়ারম্যান ডেফিনেটলি ওয়াইড এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য পাবলিক অ্যাফেয়ার্স হয়, এবং অন্যান্য যারা পার্সন হন 4 জন ব্যক্তি, সেই 4 জন ব্যক্তির মধ্যে আমরা এই কোয়ালিফিকেশানসগুলো আমরা খুঁজি। কোন কোন কোয়ালিফিকেশানস? এক হচ্ছে যদি তিনি হাইকোর্টের জাজ হয়ে থাকেন, যদি তার সাবজেক্ট যদি বলি সেখানে ইকোনমিক্সে তার ওয়াইড নলেজ বা গভর্নমেন্ট অ্যাকাউন্টস নিয়ে তিনি ডিল করেছেন, এবং যিনি পাবলিক অ্যাফেয়ার্স সম্পর্কে ওয়াইড এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তো এই রকম ফিল্ডের লোকজন তারা ওই 4 জন অ্যাডিশনাল মেম্বারে হওয়ার ক্ষেত্রে ওই ডেফিনেটলি তাদের ক্রাইটেরিয়াগুলো লাগে। কিন্তু যদি চেয়ারম্যান বলি তাহলে পার্সন হ্যাভিং এক্সপিরিয়েন্স পাবলিক অ্যাফেয়ার্সই আনসার হবে। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন কি আছে, কনসিডার দ্য ফলোইং উইথ রেফারেন্স টু দ্য ইকোনমিক সার্ভে। It is published annually by the Department of Economic Affairs, Ministry of Finance. It is presented only to the Lok Sabha before the presentation of annual budget. বলো দেখি এটা কি হবে। ইকোনমিক সার্ভে আমরা মোটামুটি জানি, ইকোনমিক ইউনিয়ন বাজেট ইকোনমিতে রিলিজ হওয়ার আগে যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমরা ইকোনমিতে বেরোতে দেখি সেটাকে ইকোনমিক সার্ভে বলা হয়। তো এটা মানে অ্যাকচুয়ালি তুমি যে ফাইন্যান্সিয়াল ইয়ারের ওপরে বাজেটটাকে পেশ করতে চলেছো, তো আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারের আগে একটা তো এক্সিস্টিং ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে আমরা এই ডকুমেন্টগুলোকে পেশ করছি। মনে করো আমি যদি 2025-26 ইউনিয়ন বাজেট পেশ করে থাকি, তো তার আগে
ইকোনমিক সার্ভেটা হচ্ছে 2024-25 ডেটা। তার মানে 2024-25 আমরা কি করতে পেরেছি না পেরেছি সেটার খতিয়ানটা আমরা যে ডকুমেন্টটাকে ফোকাস করে থাকি বা প্রজেক্ট করে থাকি সেটাকে বলা ইকোনমিক সার্ভে। এবং তারপরে যে ডকুমেন্টটা ভীষণ রেলিভেন্ট সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট। তো সেই হিসাবে বললে কোনটা তোমার মনে হয় সঠিক তথ্য? আচ্ছা, এটার আনসারটা হবে কিন্তু 1 অনলি। প্রশ্ন হচ্ছে কেন? তো ইট ইজ পাবলিশড অ্যানুয়ালি বাই দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এই বিষয়ে সন্দেহের কোনো জায়গা নেই। কিন্তু ইউনিয়ন বাজেট বা ইকোনমিক সার্ভে এমন একটা ডকুমেন্ট যেটা বোথ হাউস অফ পার্লামেন্টে পেশ করা হয়। এখানে অনলি টু লোকসভা বলে দিয়েই এই বিষয়টাকে ঝামেলাজনক করেছে, কারণ শুধু লোকসভায় এটা পেশ করা হয় না, লোকসভা রাজ্যসভা বোথ। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরা আনসারটা 1 করলাম। ঠিক আছে, তো আনসার সেটা তোমরা ঠিকই দিয়েছো। তো প্রিপারেশন মোটামুটি ভালোই আছে, আর একটু ভালো করে রিব্রাশিং করো। এতগুলো এক্সামে নোটিফিকেশানসের কথা বললাম, তো মন দিয়ে পড়াশোনা করো। এবং কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই এই ধরনের আমাদের যে ফোরামের ক্লাসেসগুলো হচ্ছে সেখানে তোমরা তোমাদের বিষয়গুলো বলবে। এবং আমরাও চাইছি এক্সাম ওরিয়েন্টেড নানা ইনফরমেশনস নিয়ে যাতে ক্লাসগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড হয় সেই বিষয়টা দেখার। মন দিয়ে ক্লাস করো এবং ভালো করে প্রিপারেশন নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।